প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু হলো হোমস্টোন টেলিপ্রেসক্রিপশন। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সজল আশফাক। আপনারা জানেন যে হোমস্টোন টেলিপ্রেসক্রিপশন চ্যানেলের একটি সরাসরি টেলিফোন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি। সেই সঙ্গে টেলিফোনে প্রাপ্ত আপনাদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেওয়ার চেষ্টা করে থাকি সরাসরি এই অনুষ্ঠান থেকেই। দর্শক, আমাদের এই যে শরীরটা এবং এই শরীরে যে কর্মকাণ্ড আছে তা নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক। এই মস্তিষ্কের অনেক রোগ রয়েছে, কিন্তু মস্তিষ্কের রোগের জন্য যখন অপারেশনের দরকার পড়ে তখন কিন্তু আমরা আর একটু চিন্তিত হয়ে পড়ি, একটু ভীত হয়ে পড়ি। আজকে আমরা সেরকম কিছু জটিল বিষয় নিয়ে কথা বলবো এবং সেই সব বিষয়গুলোকে সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। আমাদের আজকের বিষয় মস্তিষ্কের পিটুইটারি এডিনোমা, বা এটি এক ধরনের মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থিজনিত টিউমার এবং অ্যানিউরিজম, অর্থাৎ রক্তনালীর কোনো একটি অংশ স্ফীত হয়ে যাওয়ার ফলে সৃষ্ট সমস্যাজনিত এর সমাধান আমাদের আজকের বিষয়বস্তু। তো আজকে আমাদের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত আছেন একজন নিউরোসার্জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার শামসুল আলম। আসুন পরিচিত হই। ডাক্তার শামসুল আলম, আপনাকে চ্যানেলটিতে স্বাগতম। আপনাকে ওয়েলকাম, দর্শকবৃন্দকে ওয়েলকাম। প্রিয় দর্শক, আগেই বলেছি আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানের টেলিফোনের মাধ্যমে আপনি অংশ নিতে পারেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের টিভি স্ক্রিনে সেই নাম্বারগুলো ভেসে উঠবে, যে নাম্বারগুলোতে আপনি ফোন করবেন। আপনাদের ফোনের অপেক্ষা রইলাম। ততক্ষণে আমরা আজকের বিষয়ে কিছুটা আলোচনা করছি। ডাক্তার শামসুল আলম, আমাদের যেহেতু আজকের আলোচনার বিষয় হচ্ছে যে মস্তিষ্কের কিছু জটিল রোগ, যেমন অ্যানিউরিজম এবং পিটুইটারি এডিনোমা বা পিটুইটারি এক ধরনের টিউমার। তো প্রথমে আমি জানতে চাইবো যে এই যে অ্যানিউরিজম, এই মস্তিষ্কের অ্যানিউরিজম মানে কি, একটু যদি বুঝিয়ে বলেন একটু, কারণ এটা শুনতে অনেকের কাছে হয়তো বোধগম্য হবে না, একটু যদি বুঝিয়ে বলেন। হ্যাঁ, জি, কম বেশি সবাই স্ট্রোক সম্বন্ধে সবার কম বেশি ধারণা আছে, এবং স্ট্রোক আমরা দুই ভাগে ভাগ করি। একটা হলো হ্যামোরেজিক স্ট্রোক, একটা হলো ইসকেমিক স্ট্রোক। একটা হলো রক্তনালী ফেটে যেয়ে, একটা হলো রক্তনালী বন্ধ হয়ে। তো এই অ্যানিউরিজম এরকমই একটা ব্যাপার, এটা স্ট্রোকের মধ্যেই পড়ে। এটা ওয়ান কাইন্ড অফ হ্যামোরেজিক স্ট্রোক। আচ্ছা আচ্ছা, রক্তনালী ছিঁড়ে যায়, এটা রক্তনালী ছিঁড়ে যায়। তো রক্তনালী ইজিলি, এই রক্তনালী ছিঁড়ে যাওয়ার মধ্যে এর আন্ডারলাইং প্যাথোলজি থাকে। কেন এটা হলো? এই রক্তনালী ছিঁড়ে যাওয়ার পিছনে দেখা যাচ্ছে যে তার বিভিন্ন কারণে তার রক্তনালীর মধ্যে একটা সেকুলার ডাইলিটেশন হয়। এই কারণগুলির পিছনে আবার অনেক কারণ থাকে। তাদের যদি হাইপারটেনশন থাকে, ফ্যামিলি হিস্ট্রি থাকে, কেউ যদি প্রচুর সিগারেট স্মোক করেন, বিভিন্ন কারণে তার এই রক্তনালীর স্ফীতি হয়ে যেতে পারে। মানে মস্তিষ্কে যে রক্তনালী থাকে তার কোন একটা পর্যায়ে কোন একটা অংশ স্ফীত হয়ে পড়ে, বেলুনের মতো হয়ে পড়ে। তো এখন এই বেলুনের মতো হয়ে পড়লে সেটা সাধারণত আপনার আমার বোঝা যাবে না তেমন, কার হলো না, মানে উপসর্গহীন থাকে। উপসর্গ তখনই হয় যখন এই বেলুনটা হঠাৎ করে ফেটে যায়। তখন তো বলা হয়ে যায় যে স্ট্রোক, রক্তক্ষরণ। তখন বলা হয় যে রক্তক্ষরণ, হ্যাঁ, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, তখন বলা হয়। তো এখন এই রক্তক্ষরণের এই রক্তক্ষরণটা হয় কোথায়? এই রক্তক্ষরণটা সাধারণত হয় হলো সাব অ্যাকাইন স্পেসে, যে স্পেসে আমাদের রক্তনালীগুলি থাকে। আমরা ইজিলি বলি সাব অ্যাকাইন হ্যামোরেজ। সাব অ্যাকাইন হ্যামোরেজ হলেই তখন আমরা চিন্তা করি তার হয়তো আন্ডারলাইং অ্যানিউরিজম আছে। তখন আমরা ওই ধরনের রোগীদের ক্ষেত্রে স্পেশাল কিছু পরীক্ষা নিরীক্ষা করি, যে পরীক্ষা নিরীক্ষাতে বোঝা যাবে তার আন্ডারলাইং প্যাথোলজি অ্যানিউরিজম অথবা এবিএম আছে কিনা। তো যেমন এই পরীক্ষাটাই হলো একটা সিটি অ্যাঞ্জিওগ্রাম। যেমন এটা একটা সিটি অ্যাঞ্জিওগ্রাম, এটা একটা নরমাল সিটি অ্যাঞ্জিওগ্রাম। এখানে নরমাল রক্তনালীগুলি আমরা দেখতে পাচ্ছি, অ্যান্টিসেরেব্রাল আর্টারি, মিডল সেরেব্রাল আর্টারি। আর এটা হলো একটা অ্যাবনরমাল সিটি অ্যাঞ্জিওগ্রাম, যেখানে আমরা এখানে একটা অ্যানিউরিজম আছে, একটা যে ডাইলেটেশন আপনারা দেখতে পাচ্ছেন। এটা কি? জি, এটা হলো মিডল স্ফীত হয়ে ফুলে আছে। জি, মিডল সেরেব্রাল আর্টারি বাইফার্কেশনে এটা বেশ ফুলে গেছে। এটা একটা বেশ বড় একটা অ্যানিউরিজম, জায়ান্ট অ্যানিউরিজম। তো এরকম একটা বড় যদি স্ফীত অংশ থাকে মস্তিষ্কের রক্তনালীতে, সেটা এই বড় হয়ে যাওয়ার জন্য তো এক ধরনের চাপের কারণে উপসর্গ হওয়ার কথা। জি, বড় হয়ে যাওয়ার জন্য একটা চাপের প্রশ্ন থাকে, কিন্তু চাপের প্রশ্নের আগে মেইনলি এটা সাধারণত প্রেজেন্ট করে হ্যামোরেজ নিয়ে। আচ্ছা, হ্যামোরেজ নিয়ে। এবং এই হ্যামোরেজের আমাদের দর্শকের ফোন এসে গেছে, আমরা ফোনটা নেই। জি, হ্যালো। আসসালামু আলাইকুম। আসসালাম, বলুন। আমি একটু ডাক্তার সাহেবের সাথে কথা বলতে চাই। জি বলুন, উনি শুনছেন। আচ্ছা, আমার আজকে প্রায় 3 মাস ধরে আমার প্রবলেম দেখা দিয়েছে যে আমার কখনো কিন্তু মাথা ব্যথা করেনি, কিন্তু 3 মাস ধরে
আমার প্রচন্ড মাথার ভিতরে মানে একদম ব্রেনটা আছে না এখানটার ভিতরে এত বেশি পেইন করে মাঝে মাঝে যে অসহনীয় যন্ত্রণা হয়, আমি কাউকে বুঝাতে পারবো না। ঘাড় সহ ঘাড়ের এবং মাথার বাম সাইডটা ভিতরে মাঝখানটায়। আমি যদি মানে তখন কি গরম পানি দিলে ভালো লাগবে না ঠান্ডা পানি দিলে ভালো লাগবে আমি বুঝে উঠতে পারি না। এই প্রবলেমটা কেন আমি কি জানতে পারি? এর সাথে সাথে কি আপনার বমি হয় কিনা? না, কোনো বমিও হয় না এবং মানে খুব খারাপ লাগে, আমি মানে চোখে কিছু দেখতে পাই না, আমার এরকম কষ্ট হয়, আমি যন্ত্রণাটা কাউকে বুঝাতে পারবো না। আচ্ছা, চোখে দেখতে আগে তো মাথা ব্যথা করতো প্রথম ছোটবেলা থেকে, সেটা কোনো সমস্যা ওরকম করে না, কিন্তু এটা কোনো মাথা যে কামড়ায় তা কিন্তু না। আচ্ছা, মানে প্রচন্ড রকম যন্ত্রণা হয় আমার মাথার ভিতরে, এবং এটা যখন হয় তখন 2 দিন বা একদিন সারাদিন, হঠাৎ করে হয়তো বা বিকেলে দেখা দিল সারা রাত পর্যন্ত হলো। আমি ওই যে নাপা এক্সট্রা বা কিছু একটা যদি খাই তখন আমার পেনটা একটু কমে এবং মানে একদম অবস্থা খুব খারাপ, তখন আমি পড়ে থাকতে হয়, মানে শুয়ে থাকলে একটু ভালো লাগে কিন্তু আমি কিছু বলতেও পারবো না, এরকম অবস্থা হয়ে যায়। জি জি, বুঝতে পেরেছি আপনার অবস্থান। তো এটা আপনার বেসিক্যালি ওয়ান কাইন্ড অফ হেডেক, যেটা আমরা সাধারণত মাইগ্রেন হেডেক বলি। এটা ওনার এটা মাইগ্রেন হেডেক হওয়ার সম্ভাবনাই বেশি। তবে এই আমাদের যে বিষয় যে অ্যানিউরিজম, এই বিষয়ে আপনার হেডেকটা হবে সাডেন সিভিয়ার হেডেক, সাডেন সিভিয়ার হেডেক, বজ্রপাতের মতো মাথা ব্যথা এই, এবং ওই হেডেকের সাথে রোগী বমিও করবে এবং রোগী আস্তে আস্তে অজ্ঞান হয়ে যাবে। তো এই সাডেন সিভিয়ার হেডেক হলেই তখন আমরা সাসপেক্ট করব যে অ্যানিউরিজম, এবং এটা এমন প্রচন্ড হেডেক হবে যে মনে হবে যে এটা লাইফে প্রথম হলো এবং এত প্রচন্ড মাথা ব্যথা। এটা কি বারবার হতে পারে? এটা বারবার ইজিলি সাডেন সিভিয়ার হেডেক হওয়ার উদ্দেশ্য হলো যে একটু হলো লিক হয়েছে, অ্যানিউরিজমটা একটু হলো লিক হয়েছে, যার ফলে ব্লাড সাবরাকনিয়াল স্পেসে গেছে, হঠাৎ করে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেড়ে গেছে, সেই কারণে ওনার এই মাথা ব্যথা বমি, মস্তিষ্কের চাপ বেড়ে গেছে, যার ফলে ওনার মাথা ব্যথা বমি এবং উনি অজ্ঞান হয়ে যাবে। তো এই অবস্থায় সাধারণত আমরা ইউজুয়ালি হসপিটালে নিয়ে যেতে হবে। হসপিটালে নিয়ে গেলে সিটি স্ক্যান এবং সিটি এনজিওগ্রাম এগুলি করার পরে আমরা মোটামুটি ডায়াগনোজ করতে পারবো যে হ্যাঁ ওনার এটা। কিন্তু যে দর্শক ফোন করলেন ওনার যে ধরনের ব্যথা বারবার হচ্ছে, ওনার ব্যথাটা বেসিক্যালি মাইগ্রেন হেডেক, এটা ইজিলি ওষুধে সেরে যাবে। মাইগ্রেনে তো অনেক রকম চিকিৎসা আছে, শর্ট অ্যাক্টিং, লং অ্যাক্টিং বিভিন্ন ধরনের চিকিৎসা আছে। একুইট মাইগ্রেনে ব্যথার ওষুধ, উনি ব্যথার ওষুধ খেয়ে ওনাকে কন্ট্রোল করে নিতে হবে। জি জি জি। তো আরো একটি ফোন নিচ্ছি। জি, হ্যালো। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি ডাক্তার সাহেবের সাথে একটু কথা বলতে যাচ্ছি। জি বলুন। জি বলছেন। আমার নাম মোহাম্মদ ইউনুস, বয়স 46 বছর। আমার প্রায় 7-8 বছর যাবতই মাথায় খুব ব্যথা হচ্ছে, প্রচন্ড ব্যথা। কিন্তু আমি প্রথমে চোখের ডাক্তার দেখেছিলাম, উনি বললো যে চোখের সমস্যা থেকে এটা হয়, তখন বমি হয়েছে। 4-5 বছর যাবত বমি হচ্ছে না, কিন্তু ইদানিং মাথাটা এমন ব্যথা করে তখন আর কোনো কিছুই ভালো লাগে না। এই যে আপনার কথা শুনতেছি এই মুহূর্তে আমার মাথাটা খুব ব্যথা করতেছে ভিতরে, এবং ঘাড়ও শক্ত হয়ে আসতেছে কেমন যেন। আচ্ছা, এই মাথা ব্যথার জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা করেছেন কি আপনি? যে মাথার চিকিৎসা, চোখের চিকিৎসা করানোর পরে ডাক্তার বলছিল সাইনোসাইটিসের প্রবলেম, সাইনোসাইটিসের প্রবলেম। তার জন্য আমাকে ইনফ্লাম ট্যাবলেট দিয়েছিল, সেটা আমি খাইতাম। কিন্তু ইনফ্লাম খেলে আমার কিছুক্ষণ ভালো থাকে বা 1-2 দিন ভালো থাকে, আবার হয়তো কোনো সময় ভীষণ রোদে কিংবা ভীষণ ভারী জাম টাম কোনো ইয়াতে পড়লে ওই সময় আবার ব্যথা হইতে থাকে, এবং ওই ব্যথাটা মিনিমাম সারাদিন বা সারা রাত করতে থাকে। জি জি, আপনি বুঝতে পেরেছি আপনার অবস্থা। তো আপনার এই ব্যথা যেহেতু অনেক বছর ধরে, এবং সেই জন্য অনেক বছর ধরে ব্যথা হলে আমরা মনে করি যে অ্যাটলিস্ট কিছু না কিছু পরীক্ষা নিরীক্ষা করা উচিত, ইন দ্য ফর্ম অফ সিটি স্ক্যান অর এমআরআই, হটাইটিস দেখা উচিত। তো এই সেই হিসাবে বাইরের দেশে যা করে, যেমন সিভিয়ার হেডেক হলে অথবা অনেক দিন ধরে হেডেক হলে তারা দে অলসো ডু ফর সিটি অ্যানজিওগ্রাম। সিটি অ্যানজিওগ্রাম করে ফেললে সুবিধা এই যে তার আন্ডারলাইন কোনো প্যাথোলজি আছে কিনা, স্পেশালি তার অ্যানিউরিজম, এবিএম এরকম কোনো প্যাথোলজি আছে কিনা সেগুলি ভালো বোঝা যায়। তো আমার মনে হয় যেহেতু আপনার অনেক বছর ধরে সাফারিং, যদিও সাইনোসাইটিস বলছে, কিন্তু সাইনোসাইটিস এতদিন ধরে কষ্ট দেওয়ার কথা না, হয় আপনার আন্ডারলাইং মাইগ্রেন হেডেক থাকতে পারে অথবা আপনার আন্ডারলাইং কোনো প্যাথোলজি থাকতে পারে। সেজন্য আমার মনে হয় সাইনোসাইটিস চিকিৎসাটা যদি বিস্তারিতভাবে করা হয় সেক্ষেত্রে হয়তো ওনার মাথা ব্যথা রিলিভ হয়ে যাওয়ার কথা বাই দিস টাইম। তো অ্যানিউরিজম যে বললেন আপনি, তো আপনার এখানে একটা ব্রেনের মডেল আছে, যদি আপনি একটু দেখান যে কোন জায়গাগুলিতে বেশি হয়ে থাকে। বেসিক্যালি অ্যানিউরিজমগুলি হয় হলো আপনার যেখানে আর্টারিগুলি বাইফারকেট করে, ইজিলি আমাদের আর্টারিগুলি থাকে হলো বেজাল সিস্টার্ন এই লেভেলে, ইন্টারপ্যাটেনকুলার সিস্টার্ন, মস্তিষ্কের নিচের দিকে,
এবং এখানে জি তলদেশে এখানে সাবআরাকান স্পেসে এটা সাসপেন্ড থাকে এবং এখানে বিভিন্ন ভাগে ভাগ হয়। মেজর আমাদের আর্টারিগুলি অ্যান্ট্রিসেরেব্রাল আর্টারি, মিডল সেরেব্রাল আর্টারি, ইন্টারনাল কার্ডিয়াক আর্টারি, এগুলিতে আপনার অ্যানিউরিজম বেশি হয়। তো এগুলি যখন এখানে আপনি বললেন যে ছিঁড়ে যে বা রক্তক্ষরণ যখন হয় তখন আসলে ওই অবস্থার চিকিৎসাটা কি? ওই অবস্থার চিকিৎসা হলো ইমিডিয়েট হসপিটালাইজেশন, হসপিটালে নিতেই হবে। তারপরে পরবর্তীতে আমরা ইনভেস্টিগেশন করে ফাইন্ড আউট করব যে কোথায় সমস্যা আছে এবং সেই সমস্যা সমাধান কি হবে। জানা গেল যে জি একটা অ্যানিউরিজম পাওয়া গেল অ্যান্ট্রিসেরেব্রাল আর্টারি অথবা অ্যান্ট্রি কমিউনিকেটিং আর্টারি অথবা মিডল সেরেব্রাল আর্টারি, হোয়াটএভার ইট ইজ। তো সেই অনুযায়ী আমাদেরকে এখন চিন্তা করতে হবে যে আমরা অপারেশন করব না কি করব। দুইটা ব্যবস্থা আছে অ্যানিউরিজমের চিকিৎসার ব্যাপারে, একটা হলো ক্লিপিং, একটা হলো কয়েলিং। ক্লিপিং মানে কি রক্তনালীগুলো ক্লিপ করে দেওয়া, যে অ্যানিউরিজম যেটা যে নেক অফ দ্য অ্যানিউরিজম, তাতে কি রক্তনালীটা বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, রক্তনালী বন্ধ হবে না, অ্যানিউরিজমটা বন্ধ হয়ে যাবে। দুই পাশে বেঁধে দিবেন? না, দুই পাশে না, নেক অফ দ্য অ্যানিউরিজম যেটা আছে, যেখান থেকে এটা ফুলে যায়। দুইটা প্রান্ত থাকবে তো? এটা দুইটা প্রান্ত না, একটা প্রান্ত থেকে আমরা এটা ক্লিপ করে দিব। ক্লিপ করে দিলে হবে যেটা, আর ব্লিডিং আর হবে না, ফার্দার রিরাপচার হওয়ার কোনো টেন্ডেন্সি থাকবে না। তো এক্ষেত্রে রক্তনালীটা বন্ধ হয়ে গেল না? রক্তনালী বন্ধ হবে না। আমরা প্যারেন্ট আর্টারিকে ইনটেক্ট রেখে শুধু যেটা বেলুনের মতো ফুলে গেছে ওই অংশটাকে যাতে আর বাড়তে না পারে, স্ফীত না হতে। প্যারেন্ট আর্টারি বন্ধ করে দিলে আমাদের রক্তনালী বন্ধ হয়ে গেলে ইনফার্ক্ট হয়ে যাবে। সেই জন্য আমরা ওটা করতে পারবো না, আমরা শুধু অ্যানিউরিজমের নেকটা। তো এই ধরনের অপারেশন কি আমাদের দেশে হচ্ছে? আমাদের দেশে হচ্ছে। আমাদের দেশে হচ্ছে, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, ইভেন ঢাকা মেডিকেল, ইভেন কিছু প্রাইভেট মেডিকেল কলেজে এগুলি কমনলি হচ্ছে। এটা করলে সফলতা হার কি রকম, যদিও রোগীর অবস্থা অনেক খারাপ থাকে? এটা আর আপনার টিউমার সার্জারি ইজ নট সেম। টিউমার সার্জারি ধরেন আপনার একটা ব্রেন টিউমার হলো, আপনি অপারেশন করে দিলেন, রোগী ভালো হয়ে যাবে, 5-7 দিন পর বাড়ি চলে যাবে। এটা আর এই অ্যানিউরিজম সার্জারি ইজ ডিফিকাল্ট, লিটল বিট ডিফিকাল্ট। কারণ অ্যানিউরিজম সার্জারি ইজ নট দ্য মেইন ফ্যাক্টর। সার্জারির পরে পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট, সেটা একটা বড় ফ্যাক্টর। পোস্ট অপারেটিভ প্রেশার মনিটরিং করা, পেশেন্টের কনশাস লেভেল মনিটরিং করা, পেশেন্টের আবার রিপিট সিটি স্ক্যান করে দেখা যে পেশেন্টের কোনো সমস্যা হলো কিনা, এবং কন্টিনিউয়াস মনিটরিং এর সিস্টেম উপর থাকতে হয়। এমনিতে মস্তিষ্কের মধ্যে যে রক্ত যেগুলো জমে আছে অলরেডি, সেগুলো আমরা অপারেশনের সময় আমরা বের করে দেওয়ার চেষ্টা করি, ম্যাক্সিমাম ব্লাড আমরা বের করে দেওয়ার চেষ্টা করি। এবং শুধু রক্তক্ষরণ হওয়ার পরে শুধু যে রক্তই আসলো তা না, এর সাথে সাথে অন্যান্য কিছু চেঞ্জ আসে, কার্ডিয়াক চেঞ্জ আসে, ইভেন রক্তনালীতে ভ্যাসোস্পাজম হতে পারে, হাইড্রোসেফালাস হতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, বিভিন্ন ধরনের মানে অনেক কিছু মোকাবেলা করতে হয় এই রোগীর পেছনে। এবং দিস টাইপ অফ পেশেন্টের হাই রেট অফ মর্টালিটি এন্ড মরবিডিটি বেশি, এই ধরনের রোগীদের মৃত্যুহারটা বেশি, যদিও তারপরও বিকল্প কিছু নেই। তো আমাদের একজন দর্শক অপেক্ষা আছেন, ওনার ফোনটা নিচ্ছি আমি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমি রাজশাহী কলেজে ইকোনমিক্স ফাইনাল ইয়ারে, আমার নাম আহমেদ বলছিলাম। জি জি, বলুন আপনার প্রশ্ন। আমি একটু ডাক্তারের সঙ্গে কথা বলতে। জি বলুন, আপনি প্রশ্ন করুন। জি, আমি যখন হাই স্কুলে পড়তাম, স্পেশালি ক্লাস 10 এ পড়তাম, তখন আমার একটু মাথার সমস্যা হচ্ছিল। তখন ডাক্তারের সঙ্গে কিছু চশমা ব্যবহার করতে বলছিল, এবং ব্যবহারের পর কিছুদিন সেটা ভালো হয়েছিল। ভালো হওয়ার পর বেশ কিছুদিন আমার কোনো সমস্যা নেই, এখন প্রায় পড়াশোনার শেষের দিকে। কিন্তু ইদানিং আমি পড়াশোনা দেখছি, যখন মনোযোগ সহকারে পড়াশোনা করতে, তখন এই মাথাটা আমার খুব বেশি যন্ত্রণা করে, এবং পড়াশোনার মাথা মধ্যে ঢোকে না। মানে যখন আমার মনোযোগ না দিই তখন সমস্যা নেই, কিন্তু সে যখন মনোযোগ দিতে যায় পড়াশোনায়, তখন আমার এই মাথা যন্ত্রণাটা হয়। এবং মাঝে মাঝে দেখা যাচ্ছে একদিন আমি পরীক্ষায়, সেদিন ভোরে উঠে দেখি যে আমি পরীক্ষায় দিতে পারিনি, এমন সমস্যাটা হচ্ছে। এটা কেন হচ্ছে? মাঝে মাঝে নাপা এক্সট্রা কিংবা এগুলো খালি একটু কমতেছে, কিন্তু একেবারে ভালো হচ্ছে না। আচ্ছা, জি বুঝতে পারছি। আপনার এটা অনেকটাই মোস্ট প্রবাবলি কিছুটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। কনসেন্ট্রেশন দিলেই ওনার মাথা ব্যথা হয়, কনসেন্ট্রেশন। আপনি একটু সাইকিয়াট্রিস্টের সাথে পরামর্শ করলে মনে হয় বেটার হবে। ওনার অর্গানিক প্রবলেম হয়তো নেই তেমন, কিন্তু হয়তো সাইকোলজিক্যাল একটু প্রবলেমের জন্য ওনার মাথা ব্যথা। আচ্ছা, তো এই যে অ্যানিউরিজম, এটা কি আগে থেকে নির্ণয় করা সম্ভব? কোনো আগে থেকে নির্ণয় করা উপসর্গ আছে যেটা থেকে সন্দেহ করে ইজিলি একটা টেস্ট করবে, জানা যাবে? হ্যাঁ, ইজিলি এই ধরনের রোগীদের ওয়ার্নিং হেডেক হয়
একটু ওয়ার্নিং, একটু লিক, হালকা একটু লিক হয়, সেই লিকের জন্য হালকা একটু ব্লিড করে, হালকা একটু মাথা ব্যথা হতে পারে। তখন যদি সাথে সাথে ডাক্তার সাহেবের কাছে যায় এবং ডাক্তার সাহেব যদি ওই লাইনে ইনভেস্টিগেশন করে, ব্যথাটা ওরকম আপনি বলছিলেন যে অনেক তীব্র ব্যথা, বজ্রপাতের মতো ব্যথা ওরকম না হয় হালকা হতে পারে। সেই ক্ষেত্রে যদি মাথা ব্যথা বমি হলো, জি এক্সেপশনালি বেশি, সেই ক্ষেত্রে সাথে সাথে গেলে হয়তো আর্লি ডায়াগনোস করা যাবে। এবং আর্লি ডায়াগনোস করার সাথে সাথে আর্লি ট্রিটমেন্ট করে ফেলতে হবে। কারণ আমি যদি ট্রিটমেন্টের জন্য বসে থাকি, কারণ উইদিন 2 উইকস অফ রাপচার 40% চান্স অফ রিরাপচার, এবং রিরাপচারের আপনার হলো এত ট্রেমেন্ডাস হবে, পরিণতি বেশ মারাত্মক। আচ্ছা আচ্ছা, তার মানে হঠাৎ করে যদি তীব্র ব্যথা কারো হয়, মাথা ব্যথা, তাহলে বসে থাকা উচিত না, কিছু পরীক্ষা নিরীক্ষা করে জানা উচিত আসলে কি সমস্যা হচ্ছে। তো আরেকটা সমস্যা যেটা আপনি বলছিলেন অনুষ্ঠানের আগে, যে পিটুইটারি এডিনোমা। হ্যাঁ, আমরা জানি যে ঠিক মস্তিষ্কের তলদেশে এটিও এক ধরনের টিউমার। তো এই সম্পর্কে যদি বলেন যে এই পিটুইটারি এডিনোমা হলে আসলে কি সমস্যা হয়? হ্যাঁ, পিটুইটারি গ্ল্যান্ড সম্বন্ধে আমরা সবাই কম বেশি জানি। পিটুইটারি গ্ল্যান্ড সাধারণত সেলা টার্সিকাতে থাকে, এই লোকেশনে। মানে এটা একটা স্কাল বেজ, এখানে এই লেভেলে, এখানে যদিও হাড্ডিটা একটু খাওয়া, খুলির ভিতরে, জি এটা খুলির ভিতরে একদম মস্তিষ্কের মিডল সেন্টার অফ দ্য ব্রেইনে থাকে, এটা মস্তিষ্কের নিচে থাকে। তো এই সেলা টার্সিকার মধ্যে এই পিটুইটারি গ্ল্যান্ডটা থাকে। এখানে আছে কি এখানে মডেলটা থেকে মডেলটাতে বোঝানো ডিফিকাল্ট হবে, জাস্ট এই লেভেলে থাকে, যেটার উপরে থাকে অপটিক কায়াজম, মানে চোখের যে নার্ভ, সেই চোখের নার্ভটা থাকে এর উপরে, পিটুইটারি গ্ল্যান্ড, তার উপরে থাকে অপটিক কায়াজম। যার ফলে এক্ষেত্রে সমস্যা কি হয়? জি, এটা কেন হয়? জি, এটা একটা মস্তিষ্কের টিউমার। অ্যাবাউট 10%, আমাদের দেশে কম না, 10 ভাগ রোগী পিটুইটারি এডিনোমা নিয়ে, ব্রেন টিউমারের 10 ভাগ রোগী পিটুইটারি এডিনোমা নিয়ে প্রেজেন্ট করে। এবং এই পিটুইটারি এডিনোমার রোগীরা ইজিলি মাথা ব্যথা বলে, ইজিলি বাই টেম্পোরাল হেডেক, আর বলে যে চোখে দেখতে ঝাপসা লাগে। চোখে দেখতে ঝাপসা লাগে, প্রথমে চোখে 2 সাইডের দেখতে পারে না, সোজা দেখতে পারে, তারপর আস্তে আস্তে একটা দিক অন্ধ হয়ে যেতে পারে যদি সে চিকিৎসা না করে শুরুতেই। তো এটার চিকিৎসা কি? এটা হ্যাঁ, জি, ওষুধ দিয়ে চিকিৎসা করা যায়? এটা চিকিৎসা ওষুধে না। এটা এর আগে আমাদেরকে জানতে হবে পিটুইটারি টিউমার আবার 2 ধরনের হতে পারে। কারণ পিটুইটারি গ্ল্যান্ডটাই হরমোন সিক্রেট করে, হরমোন সিক্রেট করে, যে হরমোন দিয়ে আমাদের গ্রোথ, আমাদের সম্পূর্ণ কর্মকাণ্ডই আমাদের হরমোন দিয়ে রেগুলেট করে, মানে যত রকম হরমোন। জি, তো এই পিটুইটারি টিউমার হলে 2 ধরনের ফাংশন হতে পারে। একটা নন ফাংশনাল, এরা কোনো হরমোন সিক্রেট করবে না। এরা কি করবে, কোনো শরীরের হরমোনের যে কার্যকারিতা তাতে কোনো ব্যাঘাত ঘটবে না, কিন্তু নরমাল যে হরমোন সিক্রেটিং সেলগুলি আছে সেগুলিকে চেপে দিবে, যার ফলে তার নরমাল সিক্রেশন গুলি কমে যাবে। আচ্ছা আচ্ছা, আরেকটা হরমোন স্বল্পতা হবে, তাদের থাইরয়েড হরমোন, কর্টিসল হরমোন, বিভিন্ন হরমোনের স্বল্পতা হবে। আরেকটা টিউমার হলো যেটা হলো ফাংশনিং এডিনোমা, তার মানে সেই গ্রোথ হরমোন সিক্রেটিং এডিনোমা, সেই গ্রোথ হরমোন সিক্রেট করবে বেশি, তার ফলে তার জাইগান্টি অ্যাক্রোমেগালি হবে, জাইগান্টিজম হবে, ফুলে যাবে, বিভিন্ন ধরনের ফিচার আসবে। আরেকটা হলো প্রোলেক্টিং সিক্রেটিং এডিনোমা। প্রোলেক্টিং সিক্রেটিং এডিনোমা যদি হয়, তাহলে পুরুষ অথবা মহিলার, তাদের দেখা যাবে যে মহিলা হলে গ্যালেক্টোরিয়া হবে, ইনফার্টিলিটি হবে, মানে ব্রেস্ট থেকে দুধ নিঃসৃত হবে। আর পুরুষ হলে এদের হাইপোসেক্সুয়ালিটি হবে। আচ্ছা আচ্ছা, তো এর আমাদের হাতে খুব সময় নেই একেবারে, যদি এর চিকিৎসা সম্পর্কে একটু ধারণা দেন। চিকিৎসা সম্বন্ধে ধারণা হলো যে যেহেতু এটা মস্তিষ্কের তলদেশে থাকে, সেজন্য এটা আমরা যদি নাক দিয়ে যদি আমরা পুষতে পারি, সেটা নাক দিয়ে ডিস্টেন্স কম, নাক দিয়ে অপারেশন করা যাবে। এটা সহজে করা যায়, নাগাল পাওয়ার ইজি। হ্যাঁ, এবং এটা মস্তিষ্কের বাইরে, এবং প্রথমেই এটাকে পাওয়া যাবে, একদম ডাইরেক্টলি এটাকে না। তো আজকাল কি নাক দিয়ে? জি, আজকালকে আমরা নাক দিয়ে অপারেশন করি, নাক দিয়ে আমরা পিটুইটারি টিউমার ম্যাক্সিমাম। এটা কি আগে যেগুলো করতেন তার চেয়ে সেফ? হ্যাঁ, আগে আমরা ইউজুয়ালি ব্রেন অপারেশন করে, ক্র্যানিওটমি করে সাধারণত করা হতো, এখান থেকে রিলেটিভলি সেফার। নাক দিয়ে অপারেশন করা সেফার। এটা আমাদের দেশে হচ্ছে, এটা আমাদের দেশে অ্যাভেলেবল, বঙ্গবন্ধুতে অ্যাজ ওয়েল এজ বাইরে সব জায়গায় মোটামুটি হয়, কমন সার্জারি। বর্তমানে নাক দিয়ে অপারেশনের আবার 2টা স্টেপ আছে, একটা হলো মাইক্রোস্কোপ দিয়ে করা যেতে পারে, আর একটা হলো এন্ডোস্কোপ দিয়ে করা যেতে পারে। তো মাইক্রোস্কোপ দিয়ে করা যাওয়ার কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। মাইক্রোস্কোপিক ভিশন হলো ডাইরেক্ট ভিশন, আর এন্ডোস্কোপিক ভিশন হলো প্যানোরামিক ভিশন, অনেক বেশি দেখা যাবে, ওয়াইড ক্যালিবার দেখা যাবে, ক্লিয়ার দেখা যাবে, হাই রেজোলিউশন মনিটর। এন্ডোস্কোপিটা বেশি হচ্ছে, এন্ডোস্কোপিটা এখন বেশি প্রেফারেন্স দিচ্ছে। আমাদের হাতে একদম সময় নেই, বিদায় নিতে হবে। তো ডাক্তার শামসুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আসলে আরো অনেক কিছু জানার ছিল, বিস্তারিত শোনারও ভালোই লাগছিল শুনতে। আমার মনে দর্শকরা উপভোগ করেছেন বিষয়টা। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ যারা দেশে এবং বিদেশে আমাদের সাথে ছিলেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর
শুনলেন তো যে ব্রেনের বিশেষ দুটি রোগ, একটি হচ্ছে অ্যানিউরিজম এবং একটা হচ্ছে পিটুইটারি এডিনোমা, এবং দুটি অপারেশন আমাদের দেশে সফলভাবে হচ্ছে, এবং পিটুইটারি এডিনোমার অপারেশনটি নাক দিয়ে হচ্ছে এন্ডোস্কোপের মাধ্যমে, এবং যার কারণে এই অপারেশনটি এখন অনেক বেশি সহজলভ্য হয়ে গেছে এবং আমাদের নিউরো সার্জনরা খুব সফলভাবে এটি করছেন। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। A project of Homestone Limited. আপনার স্বপ্ন আমাদের সৃষ্টি।